হাই ফ্রেন্ডস, আমি সৌম্যদীপ মাইতি। আপনারা সবাই দেখছেন আপনাদের প্রিয় বাংলা ইউটিউব চ্যানেল বাংলা অল ইন ওয়ান। প্রতির মতো আজকেও আমি নতুন প্র্যাকটিস সেট নিয়ে হাজির হয়েছি। আজকের প্র্যাকটিস সেট নাম্বার 25। টপিক হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস, প্রাচীন ও মধ্যযুগ। 60টি বাছাইকৃত কমনযোগ্য এমসিকিউ, যেগুলো হচ্ছে এমএসসি পরীক্ষাতেও পড়ছিল এবং এসএসটি পরীক্ষাতেও পড়ার চান্স আছে। কমনের শীর্ষে এসএলএসটি এবং এমএসসি। আলোচক হলাম আমি সৌম্যদীপ মাইতি। আমাদের অনলাইন ক্লাস চলছে আর আমরা দুদিন ভর্তি নেব, একদম লাস্ট 2 মাসও বাকি নেই। তো যারা নিজেদেরকে যাচাই করতে চান তারা আমার 8768830230 নাম্বারে যোগাযোগ করবেন। তো নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে, যোগাযোগ করে নেবেন, ঠিক আছে? আর 2 দিন ভর্তি নেব, একদম লাস্ট মুহূর্ত। আপনারা একদম সপ্তাহে 6 দিন ক্লাস হবে, 1.5 ঘন্টা করে ক্লাস, আর সর্বোপরি সপ্তাহে 4-5টা করে অনলাইন মক টেস্ট হবে। পরীক্ষার শেষে কিন্তু একদম ফুল মক টেস্ট হবে, 10টা বা 15টা, ঠিক আছে? তাই লাস্ট 2 মাস নিজেকে যাচাই করতে এই নাম্বার যোগাযোগ করুন। এর আগে বাংলাদেশের ইতিহাস থেকে, প্রাচীন মধ্যযুগ থেকে আমি বহু প্রশ্ন দিয়েছিলাম। তো আজকেও 60টি বাছাইকৃত কমনযোগ্য প্রশ্ন দেব। ওকে, এইগুলো নিয়েছি আমরা বাংলা অল ইন ওয়ান বই থেকে, সেখান থেকেই তুলে ধরা হয়েছে। তো দেখুন, আজ ফার্স্ট প্রশ্ন, চর্যায় কার কত সংখ্যক পদে বীণাবাদক নৃত্যগীত রূপক হিসেবে ব্যবহৃত হয়েছে? সোজা কথা, অথবা চর্যায় কার কত সংখ্যক পদে হেরু ও বীণা। বর্তমান বইতে হেরুক বীণা আছে, কিন্তু মেন যে বই সেখানে কিন্তু হেরু ও বীণা লেখা আছে। সেটা হচ্ছে বানান ভেদে এখন হেরুক বীণা হয়ে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি নাম হচ্ছে হেরু ও বীণা। যেমন ন অ বল, সেটা বর্তমান বানান ভেদে 9 বল চলে এসছে, সেটা 9 বল ছিল। সেরকমই হেরুক বীণা নয়, এটা হেরু ও বীণা, বর্তমান বানান ভেদে হেরুক বীণা চলে এসছে। চর্যায় কার কত সংখ্যক পদে হেরু ও বীণা নামক বাদ্যযন্ত্রের কথা উল্লেখ আছে? উত্তর হচ্ছে অপশন খ, বীণাবাদের 17 সংখ্যক পদে। সবাই জানো এখানেও কিন্তু বুদ্ধ নাটকের কথা উল্লেখ আছে। হ্যাঁ, বুদ্ধ নাটক বিস্মা হই, বীণাবাদের 17 সংখ্যক পদেও কিন্তু বুদ্ধ নাটকের কথা উল্লেখ আছে। তাহলে দেখুন 2 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটিকে রাধা সর্বস্ব কে বলেছেন? ঠিক আছে, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটিকে রাধা সর্বস্ব কে বলেছেন? উত্তর হলো অপশন খ, ডক্টর শঙ্করী প্রসাদ বসু। তার মতে এই কাব্যের হচ্ছে রাধাই মেন। শঙ্করপ্রসাদ বসু আছে এবং ডক্টর অমৃত সুন্দর ভট্টাচার্যের মতে এই কাব্যে রাধাই হচ্ছে প্রধান চরিত্র। তার 3 নম্বর প্রশ্ন দেখুন, বিদ্যাপতি কম বেশি কয়টি রাধাকৃষ্ণ বিষয়ক পদ রচনা করেন? উত্তর হচ্ছে ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের মতে অপশন ক, 500টি। এটা কিন্তু ভুল দেওয়া আছে, 11-এর যে বই আছে সেখানে কিন্তু ভুল দেওয়া আছে। এটা কিন্তু অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের মতে বিদ্যাপতি কম বেশি 500টি রাধাকৃষ্ণ বিষয়ক পদ রচনা করেন। 4 নম্বর প্রশ্ন, নিরোধ নয়নে নির্ঘন সিঞ্চনে পুলক মুকুল অবলম্ব সেদ মরন্দ বিন্দু বিন্দু চুয়ত বিকশিত ভাব কদম্ব। এটি কার পদ? এটি হচ্ছে, মনে রাখবেন, গোবিন্দ দাসের পদ। আমাদেরকে বলতে হবে এটি গোবিন্দ দাসের কোন পর্যায়ের পদ। উত্তর হচ্ছে অপশন ক, গৌরচন্দ্রিকা ও গৌরাঙ্গ বিষয়ক পদ। খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুরো খাওয়ার মতো দেওয়া আছে, শুধু খেতে পারলেই হলো। 5 নম্বর প্রশ্ন, 1943 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে অধ্যাপক যতীন্দ্রমোহন ভট্টাচার্য কর্তৃক সম্পাদিত কেতদাস ক্ষেমানন্দ রচিত মনসামঙ্গল প্রথম খণ্ড, এই গ্রন্থ অনুসারে ক্ষেমানন্দের মনসামঙ্গল কাব্যে বেউলার ভাসান পথ বা স্বর্গযাত্রা পথের 22টি ঘাটের মধ্যে কটা ঘাট আছে? 22টি। তার মধ্যে কয়টি ঘাট এখনও দামোদর নদ ও তার শাখা নদী এবং বর্তমান বেহুলা নদীর তীরে অবস্থিত? উত্তর হচ্ছে অপশন গ, 14টি ঘাট। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখে নেবে, এখানে কিন্তু কমন আসতে পারে। 6 নম্বর প্রশ্ন, মেদিনীপুর জেলার আরডা গ্রামের পালদী বংশজাত ব্রাহ্মণ জমিদার বাঁকুড়া রায় কবি মুকুন্দ চক্রবর্তীকে নিজের পুত্রের গৃহশিক্ষক রূপে নিযুক্ত করেন। তো তার পুত্রের নাম কি? ঠিক আছে, তাহলে সোজা কথা বলতে পারি যে তিনি কার গৃহশিক্ষক রূপে নিযুক্ত হন? উত্তর হচ্ছে অপশন ঘ, রঘুনাথ রায়। ঠিক আছে, রঘুনাথ রায় গৃহশিক্ষক হিসেবে নিযুক্ত হন, অথবা তার পুত্রের নাম হচ্ছে রঘুনাথ রায়। তারপর দেখুন 7 নম্বর প্রশ্ন, খনাম চক্রবর্তী কার পৃষ্ঠপোষকতা লাভ করেন, অথবা খনাম চক্রবর্তী ধর্মমঙ্গল কাব্যে কোন শাসনকর্তার নাম উল্লেখ আছে? উত্তর হচ্ছে অপশন গ, বর্ধমানাধিপতি কীর্তিচন্দ্র রায়ের কথা উল্লেখ আছে। 8 নম্বর প্রশ্ন খুবই ইম্পর্ট্যান্ট, ভারতচন্দ্র সৃষ্ট চরিত্রগুলির মধ্যে সবচেয়ে উজ্জ্বল চরিত্র কোনটি? এটি তার অদামঙ্গল কাব্যের চরিত্র। ঠিক আছে, খুব ইম্পর্ট্যান্ট। উত্তর হচ্ছে অপশন ক,
ঈশ্বরী পাটুনি হচ্ছে সবচেয়ে উজ্জ্বল চরিত্র, সেটা তার অদামঙ্গল কাব্যের চরিত্র। 9 নম্বর প্রশ্ন, কাশিরাম দাসের নামে মোট কয়টি পুঁথির সন্ধান পাওয়া যায়? উত্তর হচ্ছে অপশন গ, 3219টি পুঁথির সন্ধান পাওয়া যায়। 10 নম্বর প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কে কোন কাব্যে মালাধর বসুকে গুণরাজ ছত্রী বলে উল্লেখ করেছেন? তাহলে কাকে গুণরাজ ছত্রী বলা হয়? মনে রাখবেন, মালাধর বসুকে গুণরাজ ছত্রী বলা হয়। তো কে কোন কাব্যে মালাধর বসুকে গুণরাজ ছত্রী বলে উল্লেখ করেছেন? উত্তর হচ্ছে অপশন গ, জয়ানন্দ তার চৈতন্য মঙ্গল কাব্যে। তারপর দেখুন 11 নম্বর প্রশ্ন, কৃষ্ণদাস কবিরাজ কার স্বপ্নাদেশ পাওয়ার পরের দিনই সংসার ধর্ম ত্যাগ করে বৃন্দাবন যাত্রা করেন? উত্তর হচ্ছে অপশন ক, নিত্যানন্দ প্রভুর স্বপ্নাদেশ পাওয়ার পর কৃষ্ণদাস কবিরাজ তার পরের দিনই সংসার ধর্ম ত্যাগ করে বৃন্দাবন যাত্রা করেন। তারপর দেখুন 12 নম্বর প্রশ্ন, দৌলত কাজী মোট কটি কাব্য রচনা করেছিলেন? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর হচ্ছে অপশন ক, মাত্র একটি। তার কাব্যের নাম সতী ময়না ও লোচন্দ্রানী। 13 নম্বর প্রশ্ন, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, চিত্তরের রানী পদ্মিনী বা পদ্মাবতী ও সুলতান আলাউদ্দিন খিলজির সম্বন্ধে অনেক গল্প কাহিনী ভারতবর্ষের কোন রাজ্যে প্রচলিত আছে? উত্তর হচ্ছে অপশন গ, রাজস্থান। তারপর দেখুন 14 নম্বর প্রশ্ন, কমলাকান্তের আগমনীর গান ভরা বাদরের নদীর মতো বেগবতী উচ্ছল উদ্দেল, তাহার বিজয়া সঙ্গীত বিজয়ার সানাইয়ের মতো করুণ ও মর্মস্পর্শী, মন্তব্যটি কে করেছেন? উত্তর হচ্ছে অপশন ঘ, অধ্যাপক জাহ্নবী কুমার চক্রবর্তী। আচ্ছা, 15 নম্বর প্রশ্ন, 30 নম্বর প্রশ্ন, 35 নম্বর প্রশ্ন, 60 নম্বর প্রশ্ন, আমার মধ্যযুগে যে প্র্যাকটিস সেট দিই সেখানে 4টা প্রশ্ন কিন্তু ইসলামী সাহিত্য থেকে আছে, যেটা কিন্তু পড়ার দরকার নেই। যারা 11 12 দেবেন তারা পড়তে পারেন, কিন্তু মানে যারা 9 10 দেবেন সেটা পড়ার দরকার নেই, স্কিপ করে দিতে পারেন। ঠিক আছে, 15 30 45 60 এটা কিন্তু আমি দিয়েছি, ইসলামী সাহিত্য প্রশ্নগুলো থেকে যাক আমার ইউটিউব চ্যানেলে। যখন আমার মাদ্রাসা পরীক্ষা হবে তখন কিন্তু এখান থেকেই আপনারা দেখবেন ভিডিওগুলো। তো দেখুন 15 নম্বর প্রশ্ন দেখুন, হজরত মুহম্মদ শাহের জীবনী অবলম্বনে রসুল বিজয় কাব্য রচনা করে মধ্যযুগের কোন জনৈক মুসলিম কবি খ্যাতি অর্জন করেন? কবিরা নিজেদের খালিফা আবু বকর সিদ্দিকীর বংশধর বলে দাবি করে, এটা তথ্য। ঠিক আছে, তো উত্তর হচ্ছে অপশন ক, জৈনুদ্দিন। তিনি রসুল বিজয় কাব্য রচনা করে হজরত মুহম্মদের জীবনী অবলম্বন করে রসুল বিজয় কাব্য রচনা করে মধ্যযুগের জৈনুদ্দিন নামক জনৈক মুসলিম কবি খ্যাতি অর্জন করেন। তো তারা হচ্ছে নিজেদের খলিফা আবু বকর সিদ্দিকীর বংশধর বলে দাবি করেন। দেখুন 16 নম্বর প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, চর্যায় কার কত সংখ্যক পদে বঙ্গ শব্দটি উল্লেখ আছে? এই পদটি হচ্ছে তথ্য দেখুন মালসী রাগে রচিত। ঠিক আছে, যদি বাংলাদেশ বলতো তাহলে হচ্ছে ভূসুকপাদের 49 সংখ্যক পদে, আর বঙ্গ শব্দটি উল্লেখ আছে উত্তর হচ্ছে অপশন ঘ, স্বরপাদের 39 সংখ্যক পদে। ভালো করে বুঝুন, বাংলাদেশ বললে ভূসুকপাদের 49 সংখ্যক পদে, তিনি নিজেকে বাঙালি বলেছেন, সেখানে বাংলাদেশের কথা উল্লেখ আছে। বঙ্গ বললে মনে রাখবে স্বরপাদের 39 সংখ্যক পদে বঙ্গ শব্দটি উল্লেখ আছে। এই 39 সংখ্যক পদটি হচ্ছে মনে রাখবেন মালসী রাগে রচিত। তবে দেখুন 17 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা বড়ু চণ্ডীদাসের বড়ু শব্দটি কোন সংস্কৃত শব্দ থেকে এসেছে? ঠিক আছে, তো এই বড়ু শব্দটি কোন সংস্কৃত শব্দ থেকে এসেছে? উত্তর হচ্ছে অপশন ক, বটু। হ্যাঁ, অপশন ক, বটু। এই বড়ু শব্দের অর্থ হচ্ছে দেবসেবক ব্রাহ্মণ। 18 নম্বর প্রশ্ন, কোনটি কোন পর্যায়ে কে শ্রেষ্ঠ কবি সেটা জানতেই হবে। তার মধ্যে আমি একটা এখানে দিয়েছি দেখুন, পূর্বরাগ, আক্ষেপানুরাগ ও নিবেদন পর্যায়ের শ্রেষ্ঠ কবি কে ছিলেন? ঠিক আছে, পূর্বরাগ, আক্ষেপানুরাগ আর নিবেদন পর্যায়ের শ্রেষ্ঠ কবি ছিলেন উত্তর হচ্ছে অপশন খ, চণ্ডীদাস। ওকে, তারপর দেখুন 19 নম্বর প্রশ্ন, আলো মুই জানো না জানিলে যাইতাম না কদম্বের তলে, চিত মোর হরিয়া নিল ছলিয়া নাগর জল, এটি কার লেখা পদ? এটি মনে রাখবে জ্ঞানদাসের লেখা পদ। তো এটি জ্ঞানদাসের কোন পর্যায়ের পদ? উত্তর হচ্ছে অপশন ক, পূর্বরাগ পর্যায়ের পদ। তাহলে দেখুন 20 নম্বর প্রশ্ন, বিজয়গুপ্ত কবি না হয়ে গায়ন হতে পারতেন, মন্তব্যটি কে করেছেন? উত্তর হচ্ছে অপশন খ, ডক্টর সুকুমার সেন। একটা কথা বলি, এগুলো টাইপিং করে যে কষ্ট করে ঠিকই, কিন্তু তেমন কষ্ট করতে হয়নি, কারণ এটা হচ্ছে আমি যে বই থেকে নিয়েছি সেই বইটা হচ্ছে বাংলা অল ইন ওয়ান।
এসএলএসটি এবং এমএসসি প্র্যাকটিস সেট। সৌমতি মাঝি, সাইদুল মন্ডল সপ্তম কোশ্চেন লেখা। ব্যাকরণ থেকে থাকবে 1550টা এমসিকিউ, মোট হচ্ছে 4700 এমসিকিউ। ব্যাকরণ, বাংলাদেশের ইতিহাস, পাঠ্য বই, অনুবাদন সংঘ আর সর্বোপরি বঙ্গানুবাদ এখানে দেওয়া আছে। বাজারে অনেক বইতে কিন্তু বঙ্গানুবাদ দেওয়া নেই, বঙ্গানুবাদ আমাদের সিলেবাসে আছে, তাই ওটাও পড়তে হবে। আমাদের বইতে কিন্তু বঙ্গানুবাদ দেওয়া আছে। বিগত বছর প্রশ্নোত্তর মানে এসএলএসটি এমএসসি প্রশ্নোত্তর আছে, ঠিক আছে। তাই মোট 4700 প্রশ্ন আছে, 90 নাম্বারের 50টা প্র্যাকটিস সেট আছে। এই বইটা বাজারে এখন ট্রেন্ডিং, ভাইরাল। এই বইটা হচ্ছে অলরেডি 1700 কপি শেষ আর 300 কপি আছে। সবাই এটা বুকিং করে নিন, ঠিক আছে, নাহলে কিন্তু পরে আর পাওয়া যাবে না। এই বইটা নেওয়ার জন্য আমার স্ক্রিনে নাম্বার আছে, সেটা হচ্ছে 8768830230। ওই নাম্বার যোগাযোগ করবেন, ঠিক আছে। এই বইটা সবাই স্ক্রিনশট করে রাখুন, বুকিং করে নেবেন আমার কাছে। তো চলুন তারপর 21 নম্বর প্রশ্ন। আচ্ছা, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পিপিলিকার পাখা উঠে মরিবার তরে, পাখা গজায় নয় কিন্তু, পিপিলিকার পাখা উঠে মরিবার তরে, এটি কার কোন কাব্যের প্রবাদ প্রবচন? উত্তর হচ্ছে অপশন খ, মুকুন্দ চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্যের প্রবাদ প্রবচন। প্রবাদ প্রবচনটা পড়ে রাখবে, কারণ চর্যাপদ থেকে এসেছে, ভারতচন্দ্রের মদামঙ্গল কাব্য থেকে এসেছে, তাই প্রবাদ প্রবচন পড়ে রাখবে। তথ্য দেখুন, এটি হচ্ছে ফুল্লরার উক্তি। এই পিপিলিকার পাখা উঠে মরিবার তরে, এটা হচ্ছে ফুল্লরার উক্তি, মানে সোজা কথাই বলতে পারি যে মুকুন্দ চক্রবর্তী চণ্ডীমঙ্গল কাব্যের উক্তি। 22 নম্বর প্রশ্ন, ঘনরাম চক্রবর্তীকে কবি প্রতিভার জন্য তাকে কবিরত্ন উপাধি কে প্রদান করেন? আমি জানি এক্ষুনি সবাই ঝামেলা করতে আসবেন, আমি জানি। প্রমাণ তো আমি দিতে পারতাম, কিন্তু মনে নেই প্রমাণ দিতে। এটা হবে উত্তর খ, কবির গুরু শ্রী রামদাস ভট্টাচার্য। আমাদের বাংলা সাহিত্যের ইতিহাস, প্রাচীন ও মধ্যযুগ বইটা যারা পড়ছেন তারা প্রমাণ পেয়ে যাবেন, তাই প্রমাণ দেওয়ার প্রয়োজন নেই। আমি অনেক তথ্য জোগাড় করে কিন্তু বাংলা সাহিত্যের ইতিহাস, প্রাচীন ও মধ্যযুগ ওই বইটা দিয়েছি। তো মনে রাখবেন, তিনি কার আদেশে কাব্য রচনা করেন? সেটা যদি বলি, সেটা হচ্ছে বর্ধমানাধিপতি কীর্তিচন্দ্র রায়, ঠিক আছে। বর্ধমানাধিপতি কীর্তিচন্দ্র রায়ের পৃষ্ঠপোষকতায় তিনি কাব্য রচনা করেন। তাকে কবিরত্ন উপাধি কে দেন সেটা যদি বলি, সেটা হবে কবির গুরু শ্রী রামদাস ভট্টাচার্য। তরবর্তী আসবেন না, কারণ এটা 100% শিওর আমি। 23 নম্বর প্রশ্ন, ভারতচন্দ্র কত বছর বয়সে ব্যাকরণ, অভিধান আয়ত্ত করতে শুরু করেন? উত্তর হচ্ছে অপশন গ, 14 বছর বয়সে। তারপর দেখুন 24 নম্বর প্রশ্ন, কৃত্তিবাসী রামায়ণ মোট কয়টি খণ্ডে বা কাণ্ডে বিভক্ত? উত্তর হচ্ছে অপশন গ, 7টি কাণ্ডে। 7 কাণ্ড রামায়ণ, 7টি কাণ্ডে হবে, ঠিক আছে। তা দেখুন 25 নম্বর প্রশ্ন, কাশিদাসী মহাভারতের কোন পর্বে পঞ্চপাণ্ডবদের অজ্ঞাতবাস বর্ণিত হয়েছে? উত্তর হচ্ছে অপশন খ, বিরাট পর্বে পঞ্চপাণ্ডবদের অজ্ঞাতবাস বর্ণিত হয়েছে। তারপর দেখুন 26 নম্বর প্রশ্ন, মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের কাছে সাধ্য সাধন তত্ত্বের অর্থ কে বুঝতে এসেছিলেন? ঠিক আছে, উত্তর হচ্ছে অপশন খ, তপন মিশ্র। ভালো করে বুঝুন, এটা কিন্তু অনেকে রায় রামানন্দ বলে, এটা কিন্তু ভুল। যদি বলে মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের কাছে সাধ্য সাধন তত্ত্বের অর্থকে বুঝতে এসেছিলেন, সেটা কিন্তু অ্যান্সার হবে অপশন খ, তপন মিশ্র। যদি বলেন মহাপ্রভু শ্রী চৈতন্যদেব কার সঙ্গে সাধ্য সাধন সম্পর্কে বা সাধ্য সাধন তত্ত্ব সম্পর্কে আলোচনা করেন, তখন কিন্তু রায় রামানন্দ হবে। আরেকবার রিপিট করছি, মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের কাছে সাধ্য সাধন তত্ত্বের অর্থ বুঝতে এসেছিলেন তপন মিশ্র, অপশন ঘ অ্যান্সার হবে রাইট অ্যান্সার। আর যদি বলে মহাপ্রভু চৈতন্যদেব কার কাছে সাধ্য সাধন তত্ত্ব সম্পর্কে আলোচনা করেছেন, সেটা উত্তর হবে রায় রামানন্দ, ঠিক আছে। এটা গুলাবেন না, আবার কেউ ভুলভাল কমেন্ট করবেন না ইউটিউবে। তাও দেখুন 27 নম্বর প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট। দৌলত কাজী তার লোচন্দানী বা সতী ময়না কাব্যের কতটুকু শেষ করেছিলেন? ঠিক আছে, উত্তর হচ্ছে অপশন ক, 3 ভাগের 2 ভাগ। অনেকে বলে এই কাব্যের 2টি খণ্ড, সেটা কিন্তু ভুল। কাহিনী 2টি, খণ্ড বলে 3টি। মনে রাখবেন, দৌলত কাজী লোচন্দানী বা সতী ময়না কাব্যের কাহিনী 2টি নয়, কাহিনী 2টি, খণ্ড বলে 3টি। লোচন্দ্রের সতী ময়না কাব্যের 3টি খণ্ড, 2টি খণ্ড লিখেছিলেন কে? দৌলত কাজী। আর একটা খণ্ড লিখেছিলেন সৈয়দ আলাওল। 2টি খণ্ড লিখেছিলেন দৌলত কাজী, তিনি 1638-এ মারা যান। 21 বছর পর 1659 খ্রিস্টাব্দে। ডক্টর সুকুমার সেনের মধ্যে 20 বছর পর 1659 খ্রিস্টাব্দে এই কাব্যটি শেষ করেন সৈয়দ আলাওল, ঠিক আছে। মানে 3 ভাগের 2 ভাগ লিখেছিলেন কে? দৌলত কাজী। 1 ভাগ লিখেছিলেন সৈয়দ আলাওল। তাই 3টা খণ্ড এই কাব্যের, এটা মনে রাখবে। তো দৌলত কাজী লোচন্দ্রের সতী ময়না কাব্যের 3 ভাগের 2 ভাগ অংশ শেষ করতে পেরেছিলেন। তারপর দেখুন 28 নম্বর প্রশ্ন, সৈয়দ আলাওলের পদ্মাবতী কাব্যে নিচের কোন দেশের নাম উল্লেখ আছে? ঠিক আছে, তো পদ্মাবতী কাব্য সৈয়দ আলাওলের লেখা, নিচের কোন দেশের নাম উল্লেখ আছে? উত্তর হচ্ছে অপশন ক, আরব।
তারপর দেখুন 29 নম্বর প্রশ্ন, রামপ্রসাদ গবেষক দীনেশচন্দ্র ভট্টাচার্য, সেন নয় কিন্তু, রামপ্রসাদ গবেষক দীনেশচন্দ্র ভট্টাচার্য সহ বেশিরভাগ সমালোচকের মতে রামপ্রসাদ সেনের জন্ম এবং মৃত্যুসাল কত? মানে এরকম পাওয়া যায়, কিন্তু রামপ্রসাদ গবেষকের নাম কি, দীনেশচন্দ্র ভট্টাচার্য সহ বেশিরভাগ সমালোচকের মতে তোমার হচ্ছে রামপ্রসাদ সেনের জন্ম এবং মৃত্যুসাল কত? উত্তর হচ্ছে অপশন খ, জন্ম হচ্ছে 1720 খ্রিস্টাব্দ বা 1127 বঙ্গাব্দ, ও মৃত্যু হচ্ছে 1781 খ্রিস্টাব্দ বা 1188 বঙ্গাব্দ। বলতে পারি তিনি কম বেশি 61 বছর জীবিত ছিলেন, বা মৃত্যুর তার বয়স হয়েছিল 61 বছর। তাও দেখুন, এটা স্কিপ করে যাবেন, মধ্যযুগের প্রশ্ন, মানে ইসলাম সাহিত্যের প্রশ্ন। রসুল বিজয় কাব্যটি রচয়িতাকে, এটা কিন্তু পরীক্ষা এসেছিল, অনেক রকম হতে পারে। জৈনুদ্দিনের একটা উত্তর আছে, কিন্তু এখানে কি হবে, উত্তর হচ্ছে অপশন গ, উপরের সবাই। ঠিক আছে, মানে সাবারিদ খান বা সাবারিদ খানেরও লেখা রসুল বিজয়, শেখ চান্দ্রেরও লেখা, শেখ চান্দ্রা এসেছিল এবার 11-12-এ, আর জৈনুদ্দিন, তিনজনই হচ্ছে রসুল বিজয় কাব্যের রচয়িতা। উত্তর হবে অপশন ঘ, উপরের সবাই। এটা কিন্তু আপনারা স্কিপ করে যাবেন যারা 9-10-এ বসবেন। তাহলে দেখুন 31 নম্বর প্রশ্ন, কতবারের প্রচেষ্টায় হরভদ্র শাস্ত্রী নেপাল থেকে চর্যাপদ আবিষ্কার করেন? মারাত্মক ইম্পর্টেন্ট। উত্তর হচ্ছে অপশন গ, তৃতীয়বার। ঠিক আছে, 1907 খ্রিস্টাব্দে তিনি তৃতীয়বারের প্রচেষ্টায় নেপাল থেকে চর্যাপদ আবিষ্কার করেন। আর যদি বল তিনি মোট কতবার যান নেপালে, মোট 4বার যান। তৃতীয়বারের চেষ্টায় 1907 খ্রিস্টাব্দে তিনি নেপাল থেকে চর্যাপদ আবিষ্কার করেন, কিন্তু তিনি যান কতবার, তিনি মোট যান 4বার। ঠিক আছে, এটা মনে রাখবে। 32 প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে রাধার অপর নাম কি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর হচ্ছে অপশন খ, চন্দ্রাবলী। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে রাধার অপর নাম হচ্ছে চন্দ্রাবলী, অপশন খ। 33 নম্বর প্রশ্ন, বিদ্যাপতি ও জয়দেব প্রবন্ধটি রচয়িতাকে, এটা হুবহু কমন এসেছিল এবারে মাদ্রাসা পরীক্ষায়। এই সেটগুলো কিন্তু সব হচ্ছে মাদ্রাসা পরীক্ষার আগের সেট। আমি বলেছিলাম না, শুধু এদিক ওদিক করে দিয়ে দেয়, বাকি সব একই। তো বিদ্যাপতি ও জয়দেব প্রবন্ধটি রচয়িতা হচ্ছে অপশন ক, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ঠিক আছে, এগুলো সব আমাদের প্র্যাকটিসে দেওয়া আছে। তাহলে দেখুন 34 প্রশ্ন, ঢল ঢল কাঁচা অঙ্গে লাবণী অবনী বাহিয়া যায়, ঈষৎ হাসির তরঙ্গ হিলোলে মদন মূর্ছা পায়। এটি হচ্ছে কার পদ? এটি হচ্ছে গোবিন্দ দাসের পদ। আপনাকে বলতে হবে এটি গোবিন্দ দাসের কোন পর্যায়ের পদ। উত্তর হচ্ছে অপশন ক, গোবিন্দ দাসের পূর্বরাগ পর্যায়ের পদ। তারপর দেখুন 35 নম্বর প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট, ক্ষেমানন্দ কবির নাম কেতকদাস কবির ভণিতা, এ কথা কে বলেছেন? ক্ষেমানন্দ কবির নাম কেতকদাস কবির ভণিতা বলেছেন অপশন ক, দ্বিজ কবিচন্দ্র। অপশন ক অ্যান্সার হবে দ্বিজ কবিচন্দ্র। আর যদি বলতো কেতকদাস কবির নাম ক্ষেমানন্দ কবির ভণিতা, তখন অ্যান্সার হতো ডক্টর সুকুমার সেন। ভালো করে বুঝুন, ক্ষেমানন্দ কবির নাম কেতকদাস কবির ভণিতা, এটা দ্বিজ কবিচন্দ্র হবে। আর যদি বলতো কেতকদাস কবির নাম ক্ষেমানন্দ কবির ভণিতা, তাহলে হতো ডক্টর সুকুমার সেন। ভালো করে মনে রাখবেন। আচ্ছা, এই ক্ষেমানন্দ কবির নাম কেতকদাস কবির ভণিতা দ্বিজ কবিচন্দ্র বলেছেন, তো এই দ্বিজ কবিচন্দ্রের মতটিকে ডক্টর আশুতোষ ভট্টাচার্য তার বাংলা মঙ্গল কাব্যের ইতিহাস গ্রন্থে সমর্থন করেছেন। তাহলে বাংলা মঙ্গল কাব্যের ইতিহাস গ্রন্থটি রচয়িতাকে, খুবই ইম্পর্টেন্ট, আশুতোষ ভট্টাচার্য। নামগুলো মনে রাখবে, হয়তো এইসব নামই পরীক্ষা তুলে দিতে পারে যে বাংলা মঙ্গল কাব্যের ইতিহাস কার লেখা, ডক্টর আশুতোষ ভট্টাচার্যের লেখা, কারণ গ্রন্থটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে দেখুন 34 নম্বর প্রশ্ন, চণ্ডীমঙ্গল কাব্যের চণ্ডী শব্দটি কোন ভাষা বংশের অন্তর্গত? অথবা চণ্ডীমঙ্গল কাব্যের চণ্ডী শব্দটি কি জাতীয় শব্দ? ঠিক আছে, চণ্ডী শব্দটি কোন ভাষা বংশের অন্তর্গত, অথবা চণ্ডীমঙ্গল কাব্যের চণ্ডী শব্দটি কি জাতীয় শব্দ? উত্তর হচ্ছে অপশন ঘ, দ্রাবিড়। ওকে, তারপর দেখুন 37 নম্বর প্রশ্ন, খরাম চক্রবর্তী ধর্মমঙ্গল কাব্যের কটি কাহিনী? দুটি কাহিনী। খরাম চক্রবর্তী ধর্মমঙ্গল কাব্যের দুটি কাহিনী। তথ্য কিন্তু এখান থেকে বেরিয়ে গেল। তো একটি হচ্ছে হরিশ্চন্দ্রের কাহিনী, অপরটি কি? একটি কাহিনী হচ্ছে প্রথম কাহিনী হরিশ্চন্দ্রের কাহিনী, অপরটি বা দ্বিতীয় কাহিনীটি কি? উত্তর হচ্ছে অপশন ঘ, লাউ সেনের কাহিনী। এই কাব্যের নায়ক, এই কাব্যের নায়ক হচ্ছে লাউ সেন। ওকে, মানে তোমার লাউ সেনের কাহিনীর নায়ক হচ্ছে লাউ সেন। তাহলে দেখুন 38 নম্বর প্রশ্ন, রায়গুণাকর ভারতচন্দ্র কার রোষে কারারুদ্ধ হন? অথবা কোন রাজার সময় রায়গুণাকর ভারতচন্দ্রের পিতৃরাজ্য নাশ হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো। উত্তর হচ্ছে অপশন ঘ, বর্ধমান রাজ কীর্তিচন্দ্র রায়ের। তারপর দেখুন 39 নম্বর প্রশ্ন, কৃত্তিবাসী রামায়ণে কবি কৃত্তিবাস ওঝা কোন অরণ্য বা বনের একটি বন পাখির তালিকা দিয়েছেন? ঠিক আছে, টাফ প্রশ্ন, কিন্তু মনে রাখতে হবে এগুলো। অপশন ক, দণ্ডকারণ্য, দণ্ডযুক্ত অরণ্যে দণ্ডকারণ্যে। ঠিক আছে, অ্যাকচুয়ালি সহজ, যারা পড়বেন আমাদের বই একদম সহজ লাগবে এগুলো।
ঠিক আছে। তার জন্য 40 নম্বর প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বৈষ্ণব দাস বা গোকুলানন্দ সেনের পদকল্পতরু, পূর্ব নাম হচ্ছে গীতকল্পতরু। অ্যাকচুয়ালি বৈষ্ণব দাসটা তার উপাধি, প্রকৃত নাম হচ্ছে গোকুলানন্দ সেন। তার হচ্ছে পদকল্পতরু, পূর্ব নাম গীতকল্পতরু নামক বৈষ্ণব পদ সংকলন গ্রন্থে মালাধর বসুর নামে মোট কয়টি পদ পাওয়া যায়? অ্যাকচুয়ালি এই গ্রন্থটা এমনই, তো গোকুলানন্দ সেনের পদকল্পতরু গ্রন্থে চণ্ডীদাস, বিদ্যাবতী, জ্ঞানদাস, গোবিন্দ দাস, মালাধর বসু এদের কটি পদ মানে স্থান পেয়েছে এগুলো মনে রাখতে হবে। উত্তর হচ্ছে অপশন গ 18টি। মালাধর বসুর নামে মোট 18টি পদ পাওয়া যায়। আচ্ছা, একটা কথা বলতে মনে নেই, আপনারা কিন্তু সবাই পরীক্ষা দেবেন। 60টা প্রশ্নের সমান নিয়ে আমি হাজির হয়েছি, সবাই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদেরকে শেয়ার করবেন, আর সর্বোপরি এগুলো নিজেরাই পরীক্ষা দেবেন। যদি এই বইটা আমাদের কাছে আছে তবুও আপনারা কি কত নাম্বার পেলেন 60-এর মধ্যে মনে মনে অ্যান্সার করবেন, তারপর হচ্ছে অ্যান্সারটা বলবেন। আগেই বলেছি যে বইটা হচ্ছে আমাদের বই থেকে নেওয়া, বাংলা অল ইন ওয়ান, সৌম্যদীপময় সাইজুর মন্ডল সপ্তদিবস, ট্রেন্ডিং চলছে ইউটিউবে, আর 300 কপি অ্যাভেলেবল আছে। 2000 কপির মধ্যে 1700 কপি শেষ এই 10-12 দিনে। নিয়ে নেবেন এটা, 90 নম্বরে 50 সেট আছে, মোট 700+ MCQ, ব্যাকরণ থেকে 1550+, ব্যাকরণ, সাহিত্য, ইতিহাস, পাঠ্য বিষয়, অনুবাদ অনুষঙ্গ, আর সর্বোপরি যেটা অন্যান্য বইতে নেই, বঙ্গানুবাদ, মানে ইংরেজি থেকে বাংলা অনুবাদ কিন্তু এই বইতে দেওয়া আছে। ঠিক আছে, আর বিগত বছর SLST এবং MSc পরীক্ষা প্রশ্নোত্তর দেওয়া আছে। চলুন আবার 41 নম্বর প্রশ্ন দেখে নেই। দেখুন, কার কোন কাব্যকে সহজপন্থী বৈষ্ণব সাধকদের পরম বেদ বলা হয়? অথবা কার কোন কাব্যকে ভাবুক বৈষ্ণবের দৃষ্টিতে ভক্তি সাধনার জীবনবেদ বলা হয়? ঠিক আছে, ভক্তি সাধনার জীবনবেদ বলা হয় কার কোন কাব্যকে? উত্তর হচ্ছে অপশন খ কৃষ্ণদাস কবিরাজের শ্রী শ্রী চৈতন্য চৈতামৃত কাব্যকে। তাহলে দেখুন, 42 নম্বর প্রশ্ন, দৌলত কাজী তার লোকচন্দ্রানী বা সতীময়না কাব্য নির্মাণ করতে কোন কোন গ্রন্থ থেকে ঋণ গ্রহণ করেছেন? উত্তর হচ্ছে অপশন গ উপরের সবগুলি সঠিক, অর্থাৎ রামায়ণ, মহাভারত, বৈষ্ণব পদাবলী এই গ্রন্থগুলি থেকে তিনি তার লোকচন্দ্রানী বা সতীময়না কাব্য নির্মাণ করতে ঋণ গ্রহণ করেছেন। তারপর দেখুন 43 নম্বর প্রশ্ন, সৈয়দ আলাওলের কোন কাব্যে, এটা পরীক্ষা এসেছিল 16 সাল SLST-তে, একটু ঘুরিয়ে, গ্রিক সম্রাট আলেকজান্ডারের সমরাভিযান ইসলামী কায়দায় বর্ণিত? তথ্য দেখুন, ব্যাপক যুদ্ধ বিগ্রহ ও রূপকথাধর্মী অনেক অদ্ভুত গল্প এখানে স্থান পেয়েছে। এগুলি চিত্তাকর্ষক হলেও কাব্যগুণের দিক থেকে কিন্তু নগণ্য। উত্তর হচ্ছে অপশন ঘ সেকেন্দের নামা, তার ষষ্ঠ বা শেষ কাব্য হচ্ছে সেকেন্দের নামা, এটাও এসেছিল MSc পরীক্ষায়। উত্তর হবে অপশন ঘ সেকেন্দের নামা, 1672 খ্রিস্টাব্দ। তারপর দেখুন 44 নম্বর প্রশ্ন, গণেশচন্দ্র মজুমদার সহ বেশিরভাগ সমালোচকের মতে কমলাকান্ত ভট্টাচার্যের জন্মসাল কত? ডাউট প্রশ্ন। তো গণেশচন্দ্র মজুমদার সহ বেশিরভাগ সমালোচকের মতে কমলাকান্ত ভট্টাচার্যের জন্মসাল হলো, উত্তর হচ্ছে অপশন গ 1772 খ্রিস্টাব্দ বা 1179 বঙ্গাব্দ। 35 নম্বর প্রশ্ন, ইসলামী সাহিত্য থেকে যারা 11-12 দেবেন তারা পড়তে পারেন, 9-10 পড়ার দরকার নেই। জৈনুদ্দিনের একটি যুদ্ধ বিষয়ক কাহিনী কাব্য রসুল বিজয় এর উৎস কি? রসুল বিজয় অনেকের লেখা, সাবারিদ খান, শেখ চাঁদ, জৈনুদ্দিন। জৈনুদ্দিনের একটি যুদ্ধ বিষয়ক কাহিনী কাব্য হচ্ছে রসুল বিজয়, এর হচ্ছে উৎস কি? উত্তর হচ্ছে অপশন খ ফার্সি সাহিত্য। ঠিক আছে, ফার্সি সাহিত্য থেকে ঋণ গ্রহণ করেছেন। এই কাব্যে হজরত মুহাম্মদ শাহ ও ইরাকাধিপতি জয়কুমের মধ্যেকার দীর্ঘযুদ্ধের বর্ণনা আছে। যুদ্ধে ইসলামের বিজয় এখানে দেখানো হয়েছে। তাও দেখুন 46 নম্বর প্রশ্ন, নির্মল গিরা নামক সংস্কৃত টিকা রচনাকালে মুনিদত্ত কোন পদকর্তার একমাত্র পদটি বাদ দিয়েছিলেন? তাহলে নির্মল গিরা এটা কি টিকা? সংস্কৃত টিকা। এটি হচ্ছে কে রচনা করেন? মুনিদত্ত। তো সেটি তিনি এই রচনাকালে কোন পদকর্তার একমাত্র পদটি বাদ দিয়েছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্টার দিয়ে রাখো। উত্তর হচ্ছে অপশন ঘ লাইডি ডম্বিপাদের। তারপর দেখুন 47 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মোট কয়টি স্থানে ধামালি কথাটির উল্লেখ আছে? ঠিক আছে, ডক্টর মিরচন্দ্র কামিল্লার নির্বাচিত চর্যাপদ থেকে নেওয়া, যে শ্রীকীর্তন কাব্যের মোট কয়টি স্থানে ধামালি কথাটির প্রয়োগ আছে? উত্তর হচ্ছে অপশন খ মোট 12টি স্থানে। তারপর দেখুন 48 নম্বর প্রশ্ন, 1288 বঙ্গাব্দের ফাল্গুন সংখ্যায় মানে 594 যোগ হবে 1882 খ্রিস্টাব্দে প্রকাশিত চণ্ডীদাস ও বিদ্যাপতি নামক প্রবন্ধটি রচয়িতাকে? বানানটা দেখুন, কিন্তু এই চণ্ডীদাস ও বিদ্যাপতি কিন্তু মূর্ধন্যডয় হ্রস্বই আছে, এটা অনেক বইতে কিন্তু ভুল আছে, বারবার বলছি। চণ্ডীদাস ও বিদ্যাপতির বানানটা কিন্তু মূর্ধন্যয় ডয় হ্রস্বই আছে।
চণ্ডীদাস ও বিদ্যাপতি নামক প্রবন্ধটি রচয়িতাকে? উত্তর হচ্ছে অপশন গ রবীন্দ্রনাথ ঠাকুর। এটা কিন্তু অনেকে গুলিয়ে ফেলে। সালগত 1288 বঙ্গাব্দে ফাল্গুন সংখ্যা বা 1882 খ্রিস্টাব্দে প্রকাশিত। আর যদি বলে চণ্ডীদাস ও বিদ্যাপতি, এটা তো প্রবন্ধ। আর চণ্ডীদাস ও বিদ্যাপতি যদি দীর্ঘই হয়, চ মূর্ধন্যয় দীর্ঘই চণ্ডীদাস যে বানানটা, সেই চণ্ডীদাস ও বিদ্যাপতি প্রবন্ধ গ্রন্থ রচয়িতা ডক্টর শঙ্করী প্রসাদ বসু। চণ্ডীদাস বানানটা রস্যই হলে তখন কিন্তু প্রবন্ধ বললে রবীন্দ্রনাথ ঠাকুর, আর চণ্ডীদাস যদি মূর্ধন্যয় দীর্ঘই হয়, মূর্ধন্যয় ডয় দীর্ঘই, চণ্ডীদাস বিদ্যাপতি প্রবন্ধ গ্রন্থ বলে, তখন ডক্টর শঙ্করী প্রসাদ বসু হবে। যদি এইচএলএসটি হতো এত বানান চেক করবে না, হ্যাঁ এইচএলএসটি তো ভাবে না। তারপর দেখুন 49 নম্বর প্রশ্ন, রজনী সাঙন ঘন ঘন দেয়া গরজন, মারাত্মক ইম্পর্টেন্ট। রিমিঝিমি শব্দে বরিশে, পালঙ্ক শয়ন রঙ্গে বিগলিত চির অঙ্গে, নিন যাই মনের হরিষে। এটি কার লেখা পদ? এটি হচ্ছে জ্ঞানদাসের লেখা পদ। ঠিক আছে, এটি হচ্ছে জ্ঞানদাসের লেখা পদ। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এটি কোন পর্যায়ের পদ জ্ঞানদাসের? উত্তর হচ্ছে অপশন খ অভিসার। ভালো করে বলতে গেলে এটা বর্ষা ভিসার পর্যায়ের পদ। তারপর দেখুন 50 নম্বর প্রশ্ন, কার সৃষ্ট চাঁদ সদাগর চরিত্রটি সর্বাধিক সমালোচিত? উত্তর হচ্ছে অপশন ক বিজয় গুপ্তের চাঁদ সদাগর চরিত্রটি সর্বাধিক সমালোচিত। মানে এই কাব্যে চাঁদ সদাগরের কিন্তু পৌরুষত্ব নেই বললেই চলে। 51 নম্বর প্রশ্ন, মুকুন্দ চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্যের গায়েন কে ছিলেন? হ্যাঁ মনে রাখবেন, চণ্ডীমঙ্গল কাব্যের গায়েন কে ছিলেন? উত্তর হচ্ছে অপশন খ প্রসাদ দেব। ঠিক আছে, অমলাচরণ পণ্ডিত খনাম চক্রবর্তী ধর্মমঙ্গল কাব্যের, নীলমণি সমাদ্দার ডক্টর সুকুমার সেনের মতো নীলমণি ডিউসাই বা ডিন্ডিসাই এগুলো ভারতচন্দ্রের মদামঙ্গল কাব্যের গায়ন ছিলেন। প্রসাদ দেব হচ্ছে চণ্ডীমঙ্গল কাব্যের গায়ন ছিলেন। প্রসাদ দাস নয় কিন্তু, উনি এবার অন্য মানে গায়ন ছিলেন অন্য কাব্যের। ঠিক আছে, তো প্রসাদ দাসটা হচ্ছে সম্ভবত কৃত্তিবাসী রামায়ণের, হ্যাঁ কৃত্তিবাসী যার শ্রীরাম পাঁচালী কাব্যের গায়ন ছিলেন প্রসাদ দাস, আর মুকুন্দ চক্রবর্তী চণ্ডীমঙ্গল কাব্যের গায়ন ছিলেন প্রসাদ দেব। এগুলো মনে রাখবে। তাহলে দেখুন 12 নম্বর প্রশ্ন, আমি আগেই বলেছি যে গোকুলানন্দ সেনের পদকল্পতরু গ্রন্থে কার কোন পদ সংকলিত হয়েছিল মনে রাখতে হবে। দেখুন 12 নম্বর প্রশ্ন, আগেরটা মাধব বসু দিয়েছি, আর এখানে দেখুন বৈষ্ণব দাস বা গোকুলানন্দ সেনের পদকল্পতরু পূর্বনাম গীতকল্পতরু নামক বৈষ্ণব পদ সংকলন গ্রন্থে ঘনাম চক্রবর্তী মোট কয়টি পদ সংকলিত হয়েছে? আগেবার দিলাম মালাধর বসু, এবার ঘনাম চক্রবর্তী মোট কয়টি পদ সংকলিত হয়েছে? বৈষ্ণব দাসটা তার হচ্ছে উপাধি, প্রকৃত নাম হচ্ছে গোকুলানন্দ সেন। তার পদকল্পতরু পূর্বনাম গীতকল্পতরু নামক বৈষ্ণব সংকলন গ্রন্থে ঘনাম চক্রবর্তীর উত্তর হচ্ছে অপশন ক 15টি পদ সংকলিত হয়েছে। মালাধর বসুর 18টি, ঘনাম চক্রবর্তীর 15টি পদ সংকলিত হয়েছে। তারপর দেখুন 53 প্রশ্ন, ভারতচন্দ্রের অনাদামঙ্গল কাব্যে ব্যাসদেব কোথায় দ্বিতীয় কাশী নির্মাণ করতে চেয়েছিলেন? হ্যাঁ অনাদামঙ্গল কাব্যে ব্যাসদেব কোথায় দ্বিতীয় কাশী নির্মাণ করতে চেয়েছিলেন? ঠিক আছে, দ্বিতীয় কাশী কিন্তু মনে রাখবেন। উত্তর হচ্ছে অপশন গ কাশীধামে। ওকে, তারপর দেখুন এটা নেক্সট এর প্রশ্ন। 54 নম্বর প্রশ্ন, সঞ্জয়কে মহাভারতের আদি অনুবাদক কে বলেছেন? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। মহাভারতের আদি অনুবাদক কবীন্দ্র পরমেশ্বর দাস, কিন্তু সঞ্জয়কে মহাভারতের আদি অনুবাদক কে বলেছেন? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর হচ্ছে অপশন ঘ দীনেশচন্দ্র সেন। ওকে, আপনারা সবাই কিন্তু মনে মনে অ্যান্সার করবেন, তারপর কি কত নাম্বার পেলেন সবাইকে মানে কমেন্ট করে জানাবেন যে কি কত নাম্বার পেলেন। ওকে, কয়েকদিন ব্যস্ততার জন্য প্র্যাকটিস নিয়ে হাজির হতে পারিনি, আজকে অনেকদিন পর প্র্যাকটিস নিয়ে হাজির হয়েছি। ঠিক আছে, এরপর দেবো টেক্সট থেকে। তারপর দেখুন 55 নম্বর প্রশ্ন, মালাধর বসুর পূর্বপুরুষের নাম কি? সেই পূর্বপুরুষ ছিলেন মানে তিনি ছিলেন এই পূর্বপুরুষের থেকে ত্রয়োদশ পর্যায়ের। মানে মালাধর বসুর পূর্বপুরুষের নাম হচ্ছে অপশন ঘ দশরথ বসু। মালাধর বসুর পূর্বপুরুষের নাম হচ্ছে অপশন ঘ দশরথ বসু। এই দশরথ বসু ছিলেন মালাধর বসুর থেকে ত্রয়োদশ পর্যায়ে। ওকে, এগুলো মনে রাখবে। তাহলে দেখুন 56 নম্বর প্রশ্ন, বাংলা ভাষায় লেখা প্রথম চৈতন্য বিষয়ক কাব্য কোনটি? ভেরি 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 ইম্পর্টেন্ট। বাংলা ভাষায় লেখা প্রথম চৈতন্য বিষয়ক কাব্য বা চৈতন্য জীবনী কাব্য বললে অপশন ক বৃন্দাবন দাসের শ্রী চৈতন্য ভাগবত। যদি বলে প্রথম চৈতন্য বিষয়ক কাব্য কোনটি, কোন ভাষা যদি না বলে, প্রথম বললে হবে মুরারি গুপ্তের কর্জা বা মুরারি গুপ্তের শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য চৈতামৃতম। যদি প্রথম বলে সেটা অবশ্যই সংস্কৃত ভাষায় রচিত, বা যদি বলে প্রথম সংস্কৃত ভাষায় লেখা চৈতন্য বিষয়ক কাব্য কোনটি, যদি বলে প্রথম চৈতন্য বিষয়ক কাব্য কোনটি, বা যদি বলে প্রথম সংস্কৃত
ভাষায় লেখা চৈতন্য জীবনী বিষয়ক কাব্য কোনটি? দুটোই অ্যান্সার হবে মুরারি গুপ্তের করচা বা মুরারি গুপ্তের শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য চৈতামৃতম। আর যদি বলে বাংলা ভাষায় লেখা প্রথম চৈতন্য বিষয়ক কাব্য কোনটি? উত্তর হবে অপশন ক, বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত। এর আগেও কিন্তু তোমার হচ্ছে মুরারি গুপ্ত সংস্কৃত ভাষায় লিখেছিলেন। তাহলে দেখুন 7 নম্বর প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দৌলত কাজীকে ময়নার ভারতী লেখার আদেশ কে দেন? ঠিক আছে, দৌলত কাজীকে ময়নার ভারতী লেখার আদেশ কে দেন? উত্তর হচ্ছে অপশন গ, শ্রী সুধর্মার প্রধান অমাত্য আশরাফ খান দৌলত কাজীকে ময়নার ভারতী লেখার আদেশ দেন। তারপর দেখুন 18 নম্বর প্রশ্ন, সৈয়দ আলাওলের কোন কাব্যটি অনুবাদ কাব্য হলেও অনুবাদ দক্ষতার গুণে কাব্যটি বিভিন্ন সমালোচকের কাছে মৌলিক কাব্যের মর্যাদা পেয়েছে? তিনি মোট 6টা কাব্য অনুবাদ করেছেন বলতে পারি, তার মোট কাব্যের সংখ্যা 6টি। শুধুমাত্র তার মৌলিক রচনা, সেটা ঠিক কাব্য না সংকলন বলতে পারেন, হচ্ছে রাগদাল নামা ও পদাবলী তার মৌলিক রচনা। শুধু 6টা কাব্য অনুবাদ হয়েছে। তো কোন কাব্যটি অনুবাদ কাব্য হলেও অনুবাদ দক্ষতার গুণে কাব্যটি বিভিন্ন সমালোচকের কাছে মৌলিক কাব্যের কিন্তু মর্যাদা পেয়েছে? উত্তর হচ্ছে অপশন ক, পদ্মাবতী। এটা সবাই জানেন, সবাই পারবেন। তারপর দেখুন 59 নম্বর প্রশ্ন, কোন পদ রচনার মধ্য দিয়ে রামপ্রসাদ সেন বাংলাদেশে প্রচলিত ধর্মগুলির মধ্যে বিভেদ খুঁচিয়ে দিয়েছেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো। উত্তর হচ্ছে অপশন ক, আমার ব্রহ্মময়ী সর্বঘটে। তাহলে আমার ব্রহ্মময়ী সর্বঘটে পদটি রচনার মধ্য দিয়ে রামপ্রসাদ সেন বাংলাদেশের প্রচলিত ধর্মগুলির মধ্যে বিভেদ খুঁচিয়ে দিয়েছেন। লাস্ট প্রশ্ন 60 নম্বর, তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, 5 টাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। যারা 11-12 বসবেন তারা প্রশ্নটা দেখতে পারেন, আর 9-10 যারা বসবেন তারা প্রশ্নটা দেখার দরকার নেই, স্কিপ করে যান, কারণ এটা ইসলামী সাহিত্যের প্রশ্ন, এমএসসিতে পড়বে কিন্তু 9-10 আসবে না, এসএলএসটিতে। দোবাসী ইতিতে রচিত কোন ভাষার কাব্য অবলম্বনে কবি ফকির গরিবুল্লাহ ও তার তৃতীয় কাব্য ইউসুফ জুলেখা রচনা করেন? তাহলে এটা হচ্ছে ইউসুফ জুলেখা, মনে রাখবেন দোবাসী ইতিতে রচিত, ঠিক আছে। আর ইউসুফ জুলেখা কার লেখা? ইউসুফ জুলেখা হচ্ছে কবি ফকির গরিবুল্লাহের লেখা, ঠিক আছে। ইউসুফ জুলেখা কবি ফকির গরিবুল্লাহের লেখা, দোবাসী ইতিতে রচিত, আর মনে রাখবেন এটা হচ্ছে তার তৃতীয় কাব্য। তাহলে ফকির গরিবুল্লাহ তৃতীয় কাব্যের নাম কি? ইউসুফ জুলেখা, ঠিক আছে। তো দোবাসী ইতিতে রচিত কোন ভাষার কাব্য অবলম্বনে কবি ফকির গরিবুল্লাহ তার তৃতীয় কাব্য ইউসুফ জুলেখা রচনা করেন? উত্তর হচ্ছে অপশন খ, ফার্সি ভাষার কাব্য অবলম্বনে, ঠিক আছে। এই হচ্ছে 7টা প্রশ্ন উত্তর। সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, দেখে নেবেন, আর কে কত নাম্বার পেলেন কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। অবশ্যই এটা আমাদের বাংলা অল ইন ওয়ান বই থেকে নেওয়া। যারা এই বইটি কিনতে চান তারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, এটা আগে স্ক্রিনশট করুন, তারপর আমার হোয়াটসঅ্যাপে সেন্ড করে দেবেন, আমার স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, ঠিক আছে। ওই নাম্বারে যোগাযোগ করে নেবেন বা হোয়াটসঅ্যাপ করে নেবেন। যদি ফোন না ধরতে পারি হোয়াটসঅ্যাপ করে নেবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা কোনটা? যে 8768830230, এই নাম্বার যোগাযোগ করে নেবেন। আর যারা অনলাইন ক্লাস করতে চান, সপ্তাহে 6 দিন ক্লাস, 4টা-5টা করে মক টেস্ট, আর এরপর 10টা বা 15টা ফুল মক টেস্ট নেবো ক্লাস শেষ হয়ে গেলে, ঠিক আছে। 2 মাস বাকি যারা যাচাই করতে চান তারা আমার 8768830230 নাম্বার যোগাযোগ করবেন, দেখুন স্ক্রিনে দেওয়া আছে, ঠিক আছে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, ভিডিওটা দেখে নেবেন, ঠিক আছে। কি কথা আমরা পেলেন কমেন্ট করে সবাই জানাতে ভুলবেন না।